তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, আমি অলরেডি এটা পড়িয়ে দিয়েছি তোমাদেরকে একবার, সালোক সংশ্লেষ। ভালো করে মন দিয়ে দেখো, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ইংরেজিতে আমরা কি বলবো? ফটোসিনথেসিস। কি বলবো? ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস, ফটো মানে কি বলো? আগের দিন বলেছিলাম তো, ফটো মানে আলো, ফটো মানে কি, আর সিনথেসিস মানে সংশ্লেষ। তার মানে আলোর উপস্থিতিতে কিছু একটা তৈরি হবে। কি তৈরি হবে? খাদ্য তৈরি হবে। কে তৈরি করবে? সবুজ উদ্ভিদ তৈরি করবে। এবারে তোমাদের আমি বলেছিলাম ভালো করে যে সবুজ উদ্ভিদ না বলে আমরা কি বলবো? ক্লোরোফিল যুক্ত সজীব কোষ। বোঝা গেছে? প্রথমে একেবারে ফার্স্টে আমরা সালোক সংশ্লেষ সম্বন্ধে জানতে গেলে সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণটা সেটা একটু জানার চেষ্টা করো। একবারে ফার্স্ট কি জানবো না, আমরা দেখেছিলাম যে 6CO2 প্লাস 12H2O সেটা বিক্রিয়া করে কি তৈরি করবে না, বিক্রিয়া করে তৈরি করবে C6H12O6, আর তৈরি করবে জল, আর তৈরি করবে অক্সিজেন। এই অক্সিজেনটা বাইরে বেরিয়ে যাবে। তো এই যে জল আর অক্সিজেন, এটা 6, এটাও 6। ভালো করে দেখো, তাহলে সালোক সংশ্লেষের এই যে সমীকরণটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাক্সিমাম পড়াটা তোমার হয়ে গেল। বোঝা গেল কি বললাম? প্রথম কথা আমি বলি, তাহলে আমার এটাকে আমি বলছি সালোক সংশ্লেষের একটা রাসায়নিক বিক্রিয়া। এই যে তীর চিহ্নটা দিয়েছি, তীর চিহ্নের উপরে আমি কি দেব? সূর্যালোক। কি দেব? সূর্যালোক, সানলাইট। আর নিচে কি দেব? ক্লোরোফিল। কি দেব? ক্লোরোফিল। তাহলে এই যে আমি সূর্যালোক ও ক্লোরোফিল দিলাম, তার মানে মনে রাখতে হবে সূর্যালোক ছাড়া সালোক সংশ্লেষ হবে না, ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষ হবে না। তাহলে এই সমীকরণটা থেকে তুমি কি বুঝতে পারলে? ভালো করে দেখো, আমার কথা হচ্ছে সালোক সংশ্লেষ মানে যেখানে কার্বন ডাই অক্সাইড লাগবে, জল লাগবে, সেই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে? এই C6H12O6 কার সংকেত? গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজ তৈরি হবে, তার সঙ্গে জল তৈরি হবে, তার সঙ্গে অক্সিজেন তৈরি হবে। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে তুমি ভালো করে দেখো, এই যে সালোক সংশ্লেষ হচ্ছে, কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে, কত অণু জল লাগবে, কত অণু গ্লুকোজ তৈরি হবে, কত অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 1 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু কার্বন ডাই অক্সাইড লাগে, কত অণু জল লাগে, তোমাকে যদি বলে 1 অণু অক্সিজেন তৈরি করতে কত অণু জল লাগে, ভালো করে মন দিয়ে চিন্তা করে বলো, 1 অণু অক্সিজেন তৈরি করতে কত অণু জল লাগবে? পারলে না তো? 12 অণু জল আর 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, তার মানে 1 অণু অক্সিজেন তৈরি করতে 2 অণু জল লাগবে। আমি ডিসকাস করবো আস্তে আস্তে, যেহেতু আমি একটু পড়িয়ে দিয়েছি সেজন্য জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, তো এখন বলো সালোক সংশ্লেষকে সিম্পলি ভাবো। কি ভাববে না, এই পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করবে, গ্লুকোজ তৈরি হবে, আর উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন আর জল তৈরি হবে। কখন হবে এটা? না সূর্যালোকের উপস্থিতিতে। কোথায় হবে? ক্লোরোফিল যুক্ত কোষে। না বোঝা গেল? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সালোক সংশ্লেষ কাকে বলে, তুমি কি উত্তর দেবে বলো তো? তোমাকে যদি বলা হয় সালোক সংশ্লেষ কাকে বলে, তুমি কি উত্তরটা দেবে? তুমি কি সিম্পল উত্তর দেবে কি না, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত সজীব কোষে কার্বন ডাই অক্সাইড ও জল বিক্রিয়া করে গ্লুকোজ উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন ও জল উৎপন্ন করার যে পদ্ধতি,
সেই পদ্ধতিকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। তা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আবার বলছি, কি কি বললাম, যে সালোক সংশ্লেষ কাকে বলে তুমি কি বলবে, ভালো করে মন দিয়ে শোনো। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত সজীব কোষে কি বললাম, কার্বন ডাই অক্সাইড ও জল বিক্রিয়া করে প্রধান উপাদান কি, গ্লুকোজ তৈরি করলো। উপজাত পদার্থ কি তৈরি করলো, অক্সিজেন ও জল তৈরি করলো। তাকে আমি কি বলবো? সালোক সংশ্লেষ। কি রে, বোঝা গেল কি গেল না? তাহলে আলোর উপস্থিতি ছাড়া কি হবে? হবে না। সেজন্য এগুলো সব আলোক সংশ্লেষ, মানে আলোর উপস্থিতিতে খাদ্যের সংশ্লেষ। ফটো মানে আলো, সিনথেসিস মানে খাদ্য তৈরি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, তাহলে সালোক সংশ্লেষে কোন কোন উপাদান লাগছে? প্রথম উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দ্বিতীয় উপাদান কি, জল, তৃতীয় উপাদান কি, সূর্যালোক, এই যে সানলাইট, তাই তো। চতুর্থ উপাদান কি, ক্লোরোফিল। না বোঝা গেল না? ক্লোরোফিল। তাহলে এই উপাদানগুলো লাগছে। কোন উপাদান তৈরি হচ্ছে? গ্লুকোজ, C6H12O6। 2 নম্বর কি তৈরি হচ্ছে? জল তৈরি হচ্ছে। 3 নম্বর কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এই উপাদানগুলো আমার লাগছে আর এই উপাদানগুলো আমার তৈরি হচ্ছে। তাহলে বোঝা গেল সালোক সংশ্লেষ কাকে বলে, বোঝা গেল কি কি উপাদান লাগে, বোঝা গেল কোথায় হয়, বোঝা গেল কোথায় হয়। তোমাকে যদি বলে, তুমি বলবে না যে উদ্ভিদে হয়, তুমি বলবে না যে প্রাণীতে হয় না, এরকম বলবে না কোনোদিনই। কি বলবে? ক্লোরোফিল যুক্ত সজীব কোষে হবে। উদাহরণ দেই, তুমি যদি উদ্ভিদ বলো, কোন উদ্ভিদে সালোক সংশ্লেষ হয় না বলো তো? কোথায়? স্বর্ণলতা। কোথায় হয় না? স্বর্ণলতা উদ্ভিদে সালোক সংশ্লেষ হয় না। তাহলে কি আমি ওটা উদ্ভিদ বলবো না? অবশ্যই উদ্ভিদ। তাহলে আমার প্রশ্নে ভুল, আমার উত্তরে ভুল হয়ে গেল। সে তুমি বলবে সালোক সংশ্লেষ হয় কোথায়? ক্লোরোফিল যুক্ত সজীব কোষে। তোমাকে বলবে যে সালোক সংশ্লেষ করতে পারে এমন একটা প্রাণীর নাম বলো, তুমি বলবে ক্রাইসামিবা। তাহলে প্রাণী হয়েও কিন্তু ও কি করতে পারছে? সালোক করতে পারছে। তার মানে আমাকে এমন একটা উত্তর দিতে হবে যে উত্তরটা সঠিক। ক্লিয়ার হয়ে গেল? ওকে, তাহলে মানে আমি দেখে নিলাম সালোক সংশ্লেষ কোথায় হয়, কখন হয় এবং কি কি উপাদান লাগে, কি কি তৈরি হয়। ক্লিয়ার হলো কি হলো না? এইবারে চলে আসবো যে সালোক সংশ্লেষে যে উপাদানগুলো লাগছে কোথা থেকে উদ্ভিদ পাবে ওগুলোকে। ভালো করে মন দিয়ে শোনো। কার্বন ডাই অক্সাইডকে কোথা থেকে পাবে বলো? কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবে? বায়ুমণ্ডল থেকে পাবে। কোথা থেকে পাবে? বায়ুমণ্ডল থেকে পাবে। এইবারে একটা কথা বলি, যে গাছ জলে ডুবে আছে, যে গাছ কি হচ্ছে? জলে ডুবে আছে, তাহলে সে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবে? তাহলে জলে যে কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত বা গুলে আছে সেখান থেকে পাবে। বলেছিলাম আমি আগের দিন যে কার্বন ডাই অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন সে তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, H+ হয়ে যায় আর HCO3- হয়ে যায়। উদ্ভিদ এই HCO3- গ্রহণ করে এবং সেটা সালোক সংশ্লেষ করে যায়। ক্লিয়ার হলো? তাহলে জলে যারা ডুবে আছে সেই উদ্ভিদের ক্ষেত্রে জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডকে তারা গ্রহণ করে। ক্লিয়ার? ওকে, এবারে চলে আসে জল কোথা থেকে পাবে? যারা ডাঙায় আছে মানে স্থলজ, যারা স্থলে বসবাস করছে তারা কোথা থেকে পাবে না? মাটির কৈশিক জল। কি জল বললাম? মাটির কৈশিক জলকে শোষণ করছে। কিন্তু যে গাছগুলো জলেই আছে কচুরিপানা, তার মানে ওরা জলটা নেবে জলাশয় থেকেই নেবে। কি বোঝা গেল? বা যে গাছগুলো ধরো একটা অর্কিডের কথা বলো, সে তো গাছের উপরে হয়ে আছে, তাহলে সে কোথা থেকে নেবে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে জলটাকে শোষণ করে নেবে। আমি তোমাদের বলেছিলাম স্পেশাল একটা মূল থাকে ওদের, যার নাম হচ্ছে বায়বীয় মূল। এবং ভালো করে মনে শোনো, এইরকম যে বায়বীয় মূলগুলো রয়েছে না, এরকম বায়বীয় মূলগুলো রয়েছে, তুমি এই মূলটাকে যদি কাটো তাহলে কি দেখতে পাবে?
না ভেতরে একটা তার কি রয়েছে সংবহন কলার, বাইরে যে স্তরটা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মৃত কলার স্তর, যেগুলো কি করে না বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পকে শুষে নিতে পারে, ফলে তারা জলীয় বাষ্পটাকে শুষে নিচ্ছে, মানে সেটাই তাদের জলের উৎস। বোঝা গেল? এই জন্য দেখবি লক্ষ্য করে যে অর্কিড জাতীয় গাছেরা কোথায় জন্মায় না পার্বত্য অঞ্চলে জন্মায়। কেন? পার্বত্য অঞ্চলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, সেজন্য তারা সেখানে নিতে পারছে। তুমি একটা এই অঞ্চলে অর্কিড লাগাবে, দেখবে ওকে কিন্তু রেগুলার জল দিতে হচ্ছে একটু একটু করে, ও কিন্তু ওই রকম ভাবে অভিযোজিত হতে পারছে না, তুমি জল না দিলেও মরেই যাবে, কিন্তু ওখানে তো মরছে না, ওখানে নর্মালি আছে। বোঝা গেল? তার মানে এরা জলীয় বাষ্প নিচ্ছে অর্কিড জাতীয় উদ্ভিদেরা কোথা থেকে? বায়ুমণ্ডল থেকে। ক্লিয়ার হয়ে গেল? এইবারে দেখো সানলাইট, সূর্যালোক তো সূর্য থেকেই আসছে, তাই না? এবারে এখানে একটা বলে দেই, কৃত্রিম আলোতে কিন্তু সালোক সংশ্লেষ হয়, কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ সক্ষম, সালোক হতে পারে, কিন্তু সানলাইটে বেশি হবে। তুমি কৃত্রিম আলো দিলে সেখানে কিন্তু তার যে সালোক সংশ্লেষের হার অনেক কম, কিন্তু সানলাইট আর সূর্যালোকে সবচেয়ে বেশি হবে। বলো? হ্যাঁ হবে, আলো থাকলেই হবে। এবারে ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল কোথায় থাকবে? ভালো করে মন দিয়ে শোনো, ক্লোরোফিল কোথায় থাকবে? সজীব কোষের মধ্যে আছে বলেছিলাম। এবারে চলে যাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বা যদি আমি দেখি কিছু নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে, তাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। কি নেই? তো তাদের ক্ষেত্রে ক্রোমাটোফোর বলে একটা অংশ থাকে যার মধ্যে ক্লোরোফিল আছে। কিন্তু আমি পড়ব যারা আমার চারপাশে যে গাছগুলো রয়েছে, উন্নত উদ্ভিদগুলো রয়েছে, তাদের ক্লোরোফিলটা কোথায় আছে? খুব সিম্পল, তোমরা পড়েছো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে ক্লোরোপ্লাস্টের ভেতরে কে থাকবে? ক্লোরোফিল থাকবে, কিন্তু কোথায় থাকবে একটু মন দিয়ে দেখো। আমরা যদি দেখি একটা ক্লোরোপ্লাস্ট, ধরো এই একটা ক্লোরোপ্লাস্ট, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, তার দুটো লেয়ার আছে পড়েছিলাম, এবং এর ভেতরে ক্লোরোপ্লাস্টের ভেতরে দেখবে চাকতির মতো কতগুলো কি রয়েছে? অংশ রয়েছে। এরকম চাকতিগুলো পর 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 সজ্জিত হয়েছে, সজ্জিত হয়ে কি তৈরি করেছে? গ্রানা তৈরি করেছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে গ্রানা। কি বলা হচ্ছে? আর গ্রানার এক একটা অংশকে আমরা কি বলবো? থাইলাকয়েড বলছি আমরা, থাইলাকয়েড। এই থাইলাকয়েডটাকে কাটো, থাইলাকয়েডের ভেতরে দেখতে পাবে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে। প্রশ্ন হচ্ছে থাইলাকয়েডের ভেতরে কিরকম ক্লোরোফিল থাকবে? মন দিয়ে শোনো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, 11-এ গিয়ে কাজে লাগবে আমাদের। থাইলাকয়েডের যে পর্দা, সেই পর্দার গায়ে জড়ে থাকে কারা? ক্লোরোফিল গুলো। বোঝা গেল কি বললাম? তাহলে থাইলাকয়েডের ভেতরে কি থাকছে? ক্লোরোফিল আছে। বলো? অন্তঃপর্দার ভেতরে, মানে অন্তঃপর্দার ভেতরের দিকে থাকবে, নিশ্চয়ই বাইরের দিকে থাকবে না। আমি যদি এটা যদি থাইলাকয়েড দেখি, থাইলাকয়েডের বাইরে নিশ্চয়ই নেই, কোথায় আছে? ভেতরে আছে। তাহলে পর্দার ভেতরের দিকেই থাকবে করা ওই ক্লোরোফিল অণুগুলো থাকবে। রে বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা যদি উন্নত উদ্ভিদের ক্লোরোফিল কোথায় থাকে দেখি, ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের ভেতরে থাকবে। পরিষ্কার হলো? তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম সালোক সংশ্লেষে যে উপাদানগুলো লাগবে কোথা থেকে আমরা পাবো সেগুলোকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? কি তৈরি হয়েছে? গ্লুকোজ তৈরি হয়েছে, সংকেত কি? C6H12O6। আর সঙ্গে কি তৈরি হয়েছে? জল আর অক্সিজেন। এইবারে চলে আসবো আমরা যে সালোক সংশ্লেষকে আমরা বলছি জারণ বিজারণ প্রক্রিয়া। কি বলছি? এবং ইংরেজিতে বলছি রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ বিজারণ ও জারণ। রেডক্স মানে কি? দেখো বলছে রিডাকশন এবং অক্সিডেশন, তাই তো? রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে বিজারণ, অক্সিডেশন মানে কি? জারণ। তার মানে সালোক সংশ্লেষ এমন একটা প্রক্রিয়া যেখানে একবার জারণ হতে পারে আর একবার বিজারণ হতে পারে, তাহলে দুটোই ঘটনা ঘটতে পারে। এর কোথায় হয় কি হয় দেখো, যদি যেটা বুঝতে পারবে না বারে বারে জিজ্ঞাসা করবে,
আমরা এবারে চলে যাবো কি, আমি এটা মুছে দিচ্ছি, আমরা এই সংকেতটাই চলে যাচ্ছি, মানে এই যে সমীকরণটাই চলে যাচ্ছি। প্রথম কথা দেখো, কার্বন ডাই অক্সাইড, আচ্ছা বলো তো জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে? তোমরা পড়েছো জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে? জারণ মানে মন দিয়ে শোনো, অক্সিজেন যুক্ত হতে পারে অথবা হাইড্রোজেন বেরিয়ে যেতে পারে। মনে থাকবে কি বললাম? জারণ মানে কি, হয় অক্সিজেন যুক্ত হবে নাহলে হাইড্রোজেন বেরিয়ে যাবে। আর বিজারণ মানে কি, উল্টোটা। বিজারণ মানে কি, মানে এখানে কে যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। কে যুক্ত হবে? মনে থাকবে তো? এবারে চলে এসো, এখানে লক্ষ্য করো তো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কে যুক্ত হয়েছে? এখানে কার্বন আর অক্সিজেন ছিল, এখানে কার্বন অক্সিজেন আছে, কে যুক্ত হয়েছে মাঝখানে? তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে না হয়নি? তাহলে হাইড্রোজেন যুক্ত হলে কি বলবো? তাহলে কে বিজারিত হলো? কে বিজারিত হলো? গুড, কার্বন ডাই অক্সাইড বিজারিত হলো। তার মানে আমরা এখানে লিখবো বিজারণ। কি লিখবো? তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি হলো? কি রে, বোঝা গেল কি গেল না বলো আমাকে? বোঝা গেল? এইবারে বলো, এটা কি ছিল? জল। তাহলে এখান থেকে কি তৈরি হয়েছে? কে বাদ চলে গেছে বলো আমাকে? তাহলে হাইড্রোজেন বাদ দিলে কি বলবো? জারণ। তাহলে জল এখানে কি হয়েছে? তাহলে এটাকে বলছি জারণ, এটাকে বলছি বিজারণ। বোঝা গেল? তাহলে সালোক সংশ্লেষ কে জারিত হয়? সালোক সংশ্লেষ কে জারিত হয়? কে বিজারিত হয়? তাহলে সালোক সংশ্লেষে জল জারিত হয়, কি তৈরি করে? জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? ক্লিয়ার হয়েছে? এইবারে আমাকে বলো মন দিয়ে, যে এই যে জল জারিত হচ্ছে, অক্সিজেন তৈরি করছে, এই ঘটনাটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবিন হিল। কি বললাম? আমি আরো ডিটেলস যখন পড়াবো তখন বুঝতে পারবে। সেই জন্য এই ঘটনাকে বলা হয় হিল বিক্রিয়া। কি বলা হবে? আসবো এটা পরে। এখানে একটা মনে রাখো, তোমাকে অত কিছু ভাবতে হবে না, একটা জিনিস মনে রাখো, জলের প্রথম অক্ষর কি? বর্গে জ। জারণের প্রথম অক্ষর কি? তাহলে বর্গে জ মনে থাকবে। তাহলে জল জারিত হয়, আর তো পড়ে আছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। কি ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম যে সালোক সংশ্লেষ কেন আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলছি। ক্লিয়ার? আর একটা কথা, এখানে দেখো তো কার্বন ডাই অক্সাইড কিসে রূপান্তরিত হচ্ছে? গ্লুকোজে রূপান্তরিত কোষের মধ্যে ঢুকবে। বোঝা গেল? দেখো মন দিয়ে শোনো, কার্বনকে কি বলা হয়? অঙ্গার। কি বলা হয়? অঙ্গার। তাহলে ওই অঙ্গারটা মানে কার্বন ডাই অক্সাইডে কার্বন কিসে রূপান্তরিত হলো? গ্লুকোজে। রূপান্তরিত কোথায় ঢুকলো? কোষের ভিতরে। তাহলে অঙ্গারটা কোষের ভিতরে ঢুকে যাচ্ছে কি হিসাবে? গ্লুকোজ হিসাবে। কি হিসাবে? সেজন্য আমরা কি বলবো? অঙ্গার আত্তীকরণ। কোষের ভিতরে কোনো পদার্থ যদি ঢোকে তাকে বলা হয় আত্তীকরণ। কি বলা হয়? তার মানে বুঝতে পেরে গেছো যে কার্বন এখানে কোষের ভিতরে আত্তীকরণ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কি? অঙ্গার আত্তীকরণ। বুঝা গেল? তোমাকে যদি বলে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন, খুব সিম্পল, এক লাইনে উত্তর দেবে যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ হিসাবে কোষের মধ্যে প্রবেশ করে, সেই জন্য একে বলা হয় কি? অঙ্গার আত্তীকরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো, তোমাকে যদি প্রশ্ন করে অঙ্গার আত্তীকরণ কাকে বলা হবে, তুমি কি বলবে? সালোক সংশ্লেষকে বলা হবে। এবারে কেন বলা হয় যদি বলে, তুমি কি বলবে? বলো, ভালো করে বলো। সালোক সংশ্লেষ কি হয়? বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ হিসাবে কোষের মধ্যে প্রবেশ করে, সেই জন্য সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে। ক্লিয়ার হয়েছে? ওকে, তার মানে আমরা দেখে নিলাম যে সালোক সংশ্লেষে কি হয়, কি কি লাগে, কেন জারণ বিজারণ বলা হয়, কেন অঙ্গার আত্তীকরণ বলা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এক অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে? 6 অণু। ক্লিয়ার? কত অণু জল লাগবে? 12 অণু।
ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে চলে যাব আমরা যে সালোক সংশ্লেষ সূর্যালোকে কোন আলোকে হয়, কোন আলোকে সালোক সংশ্লেষটা হয় সেটা নিয়ে আমরা চলে যাব। তারপরে পড়ব কি যে ক্লোরোফিল, যে বলছি ক্লোরোফিল কত রকমের হবে, শুধু কি ক্লোরোফিল লাগবে না আর কাউকে লাগবে, রঞ্জক সিস্টেম বা রঞ্জক তন্ত্র নিয়ে আমরা আসবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসি আলোতে। আমরা বলেছিলাম কি, লক্ষ্য করো যে আমরা 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা কিন্তু দেখতে পাই। 400-র নিচে যদি হয় তাহলে ইউভি, আল্ট্রাভায়োলেট রশ্মি। আবার যদি দেখা যায় 700-র বেশি হয় তাহলে সেটা ইনফ্রারেড বা অতি আলোক যাকে বলা হচ্ছে, বোঝা, অতি লাল, বোঝা গেল কি ইনফ্রারেড, বোঝা গেছে তো। ইনফ্রারেডও কিন্তু আমরা দেখতে পাই না, বা 400 নিচে আল্ট্রাভায়োলেটও কিন্তু আমরা দেখতে পাই না। তার মানে সালোক সংশ্লেষ হবে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর মধ্যে সালোক সংশ্লেষ হবে। একে বলা হয় সালোক সংশ্লেষের কার্যকর আলোক বর্ণালী। বোঝা গেল? কার্যকর কি বলবো? আলোক বর্ণালী। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে কার্যকর আলোক বর্ণালী কাকে বলা হবে না 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষের কার্যকর আলোক বর্ণালী। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা, এর মধ্যে এই যে বর্ণালীর মধ্যে আমরা দেখব সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় দুটো আলোতে। কোন কোন আলোতে? একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। সব থেকে ভালো হয় কোন আলোতে বললাম? লাল এবং নীল আলোতে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? লাল এবং নীল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়। তার বলো এবারে কোন আলোকে সালোক সংশ্লেষ হবে না? সবুজ আলোতে হবে না। কেন হবে না? না ক্লোরোফিল তো সবুজ, তার মানে ও সবুজ আলোটাকে বাদে আর সব আলোকে শোষণ করছে, আর সবুজ আলোটাকে সে কি করছে? প্রতিফলিত করে দিচ্ছে, যার ফলে ওই আলোটা শোষিত হচ্ছে না। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষের হার শূন্য হবে? সবুজ আলোতে। সবচেয়ে বেশি হবে আর নীল আলোতে, লাল আর নীল আলোতে। বোঝা গেছে কি যায়নি বলো? ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা সালোক সংশ্লেষের কার্যকর আলোক বর্ণালী জানলাম। এইখানে জানবো রেড ড্রপ, কি জানবো? আর এমারসন প্রভাব। কি জানবে দেখো তো, বলছে ভালো করে মন দিয়ে শোনো। যদি আমি এই একটা লেখচিত্র আঁকি এবং আমি দেখলাম কি এখানে দিলাম যে আমি লাল আলোতে দেখছি যে এখানে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমি প্লট করলাম, তাই তো? তাহলে আমি 600 ন্যানোমিটারে প্লট করলাম, 680 তে প্লট করলাম, 700 তে প্লট করলাম। এবারে কি দেখবো? ভালো করে মন দিয়ে শোনো। বলা হচ্ছে সালোক সংশ্লেষের হার কিন্তু এখানে কম আছে। 680 তে গিয়ে পিক সবচেয়ে বেশি হলো, 680 পরে সালোক হার আবার ড্রপ করে যাবে। তার মানে লাল আলোতেও কিন্তু সব লাল আলোতে সমানভাবে সালোক সংশ্লেষ হচ্ছে না। সবচেয়ে বেশি হচ্ছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোকে? 680 তে। তাহলে 680 তে আমি কি দেখলাম? সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি। কিন্তু তারপরে যদি চলে আসে তাহলে সালোক সংশ্লেষের হার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে একে আমরা কি বলবো? রেড ড্রপ। অর্থাৎ লাল আলো যদি বেশিও হয়ে যায়, মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তবুও কিন্তু আমার কি হয়ে যাবে? সালোক সংশ্লেষের হারটা কমে যাবে। একে আমরা কি বলবো? রেড ড্রপ। কি বলবো? রেড ড্রপ। মানে ড্রপ মানে কি? পতিত হওয়া, রেড মানে লাল, অর্থাৎ লৌহচ্যুতি বলা হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় সালোক সংশ্লেষের হার কিন্তু ফল করে যাবে। এই যে ঘটনা, একে আমরা কি বলবো? রেড ড্রপ। ক্লিয়ার হয়েছে কি হয়নি? হয়েছে? এবারে চলে এসো। এমারসন এইখানে একটা কথা বলছে কি যে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যতে যে সালোক সংশ্লেষ হচ্ছে
আবার 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যতেও সালোকসং হচ্ছে। বলতো সবচেয়ে কোথায় সালোকসং হার বেশি হচ্ছে? 680-তে। তার মানে এটাই বলা হচ্ছে এমারসন ইফেক্ট। কি বলা হচ্ছে? এমারসন বলেছে 600 এবং 700 এই দুটোতে যেভাবে সালোক সংশ্লেষ হচ্ছে তার তুলনায় মাঝামাঝি তুমি তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিয়ে এসো, 650 বা 680-তে নিয়ে এসো, দেখবে সালোকসং হার ওদের থেকে বেশি হচ্ছে। তাহলে এটাকে কি বলা হবে? ইমারশন, যেহেতু দেখেছিলেন সেজন্য কি বলা হচ্ছে? ইমারশন এফেক্ট বা ইফেক্ট। বোঝা গেল? কি বলবে কি? ইমারশন প্রভাব। বোঝা গেছে কি যায়নি? তাহলে বলো সালোকসং হার সবচেয়ে বেশি কোথায় হবে? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে। এটাই লাল আলো। রোবট চুতিয়ে বোঝা গেল? এমারশন অভাব বোঝা গেল তো? এমারশন প্রভাব পরীক্ষায় কিন্তু এগুলো দেবে, আর এগুলো হায়ার স্টাডির জন্য আমাদের 11 যখন উঠবো এগুলোতে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। হয়েছে? তার মানে আলো সম্বন্ধে আমরা মোটামুটি একটা আইডিয়া হলো। এবারে যাব আমরা ক্লোরোফিল নিয়ে আলোচনা করব। ভালো করে মন দিয়ে শোনো, সালোক সংশ্লেষে শুধু ক্লোরোফিলকে দরকার নেই, ক্লোরোফিলের সঙ্গে আরো কাকে দরকার? আনুষঙ্গিক রঞ্জককে দরকার। তারা কারা? তারা হচ্ছে ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল, ফাইকোবিলিন, এইগুলোকে দরকার আছে। না বোঝা গেল না? কেন দরকার আছে? না এগুলো সাহায্য করবে ইলেকট্রন পরিবহনের সময়, এগুলো কিন্তু খুবই দরকার। বুঝতে পারলে কি বললাম? তার মানে তুমি দেখো সালোক সংশ্লেষের প্রধান রঞ্জকের নাম কি? প্রধান রঞ্জক। প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। কি বললাম? ক্লোরোফিল। তাহলে সাহায্যকারী রঞ্জক কারা? জানতে হবে তোমাকে। তাহলে শুধুমাত্র প্রধান রঞ্জক হলে হবে না, তার সঙ্গে সাহায্যকারী রঞ্জক থাকবে। কে থাকবে? সাহায্যকারী রঞ্জক। সাহায্যকারী রঞ্জক কারা? আমি বলেছিলাম ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, তাই তো? এইগুলো হচ্ছে তার সাহায্যকারী কি রঞ্জক উপাদান। কিসে সাহায্য করবে? সালোক সংশ্লেষের সময় সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? না ইলেকট্রন যে পরিবাহিত হবে সেখানে সে সাহায্য করবে। আমি একটু পরে ইলেকট্রন কিভাবে পরিবাহিত হয় সেটা আলোচনা করব। এবারে দেখো ক্লোরোফিল কত রকমের হতে পারে, ভালো করে মন দিয়ে শোনো। ক্লোরোফিল হতে পারে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, এতগুলো ক্লোরোফিল হতে পারে। তার মধ্যে আমাদের জানতে হবে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি সম্বন্ধে। তো ক্লোরোফিল এর সংকেত আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, প্রচুর লাগবে। ক্লোরোফিল এর সংকেত হচ্ছে, আমি বলে দিচ্ছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। এইবারে দেখো ভালো করে লক্ষ্য করে কতগুলো থাকবে। C55, এর ক্ষেত্রে 55, এর ক্ষেত্রে 72, এর ক্ষেত্রে 70, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 6, দুটোই 4। বুঝা গেল? তাহলে ভালো করে দেখো C55 দুটোর মধ্যে ট্যালি করে পড়বে, ভুল হবে না, না হলে কিন্তু কোনটা 70 কোনটা 72 ভুলে যাবে। বুঝা গেছে? তার মানে দেখতে পাচ্ছ কি বলছি, যে আমার ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এর সংকেতটা জানতে হবে, এমসিকিউ তে দেবে। বুঝা গেছে? এবারে চলে আয়। এখন বলছি কি, এই যে রঞ্জক বলছি, ক্লোরোফিল বলি বা সাহায্যকারী রঞ্জক বলি, এরা কি করে? দুটো সিস্টেম তৈরি করে, PS1 আর PS2 সিস্টেম তৈরি করে। কি তৈরি করে বললাম? ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2, এই রঞ্জকগুলো মিলে তারা একটা ইউনিয়ন তৈরি করেছে। একটা ইউনিয়ন বলছে যে আমি এই যে PS1 এ বলছে আমি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাল আলোকে নেব, আর বলছে PS2 বলছে ঠিক আছে তাহলে আমি নিচ্ছি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোককে আমি নিচ্ছি। না বোঝা গেল না কি বললাম? কারণ দুটো সিস্টেম থাকলে তাহলে দু রকমের আলোকে শোষণ করতে পারবো এবং সালোক সংশ্লেষটাকে আমি কি করতে পারবো, তার হারটাকে বাড়াতে পারবো। এই জন্য ফটো সিস্টেম দেখো দুটো সিস্টেম আছে, PS1 আছে,
PS2 আছে। তাহলে PS1 কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করতে পারে আর PS2 কত পারে? এবারে আমাকে একটা প্রশ্ন বলো, কে প্রথম সক্রিয় হবে, PS1 না PS2? কেন হবে? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম সে তত ফাস্টার। তাহলে তার মানে 680 ন্যানোমিটার তরঙ্গের লাল আলোটা আগে আসবে। তাহলে আগে আসা মানে কি PS2টা আগে সক্রিয় হবে, 700টা একটু পরে আসছে, তার মানে PS1 টা একটু পরে সক্রিয় হচ্ছে। কি বোঝা গেল? তাহলে PS1 আর PS2 ক্লিয়ার। PS1 মানে ফটো সিস্টেম 1, PS2 মানে হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 এর মধ্যে কি থাকবে? সেই ক্লোরোফিল থাকবে, সাহায্যকারী রঞ্জক থাকবে। কিন্তু একজন নিচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো আর একজন নিচ্ছে কত? 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো। কি বোঝা গেল? বোঝা কি গেল? ওকে, এইবারে আমরা সালোক সংশ্লেষের একেবারে বেস লেভেলটা কমপ্লিট করলাম। এরপরে আমরা যাব সালোক সংশ্লেষ কটা ধাপে সম্পন্ন হয়। আচ্ছা বলো তো সালোক সংশ্লেষ কখন হয়? আমি এক্ষুনি একটু আগে বলে গেছি, সূর্যালোকের উপর। সূর্যালোক কখন থাকে? দিনের বেলায়। তাহলে সালোক সংশ্লেষ কখন হবে? দিনের বেলা হবে। রাত্রিবেলা কি হবে? হবে না। ব্যতিক্রম একটা উদ্ভিদ আছে, একটা গোষ্ঠীর উদ্ভিদ আছে যারা মরুভূমিতে থাকে, যাকে বলা হচ্ছে ক্যাম, CAM, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যাদের দেখা যায়। কেন? মরুভূমিতে প্রচন্ড গরম, দিনের বেলা যদি পত্রঅন্ত্র খুলতে হয় তাহলে শরীর থেকে সব জল বেরিয়ে চলে যাবে, তাই না? ওই জন্য রাত্রিবেলায় পত্রঅন্ত্রটাই খোলে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, তারপর দিনের বেলায় আবার কাজ করে। কেমন হয় বুঝতে পারলে? কি বললাম? একমাত্র ক্যাম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমি একটু পরে আলোচনা করব, সেটা হচ্ছে এক্সট্রাতে আলোচনা করব যে CAM, ক্যাম, এটা 11-এ গিয়েও পড়বে, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তুমি প্রশ্ন করবে স্যার একটা উদ্ভিদের নাম বলুন তো। একটা উদ্ভিদ যে ব্রায়োফাইলাম, পাথরকুচি নাম শুনেছ? পাথরকুচি গাছ, কোন গাছ মরুভূমিতে থাকে তুমি বুঝবে কি করে? দেখবে যে তার পাতাগুলো বেশ মোটা মোটা হবে, রসালো হবে, কাণ্ডটা বেশ মোটা হবে, রসালো হবে। তারা মানে কি? রসালো হচ্ছে মানে কি? তাদের শরীরে জলকে সে জমিয়ে রাখছে। ওই অভিযোজনটা কিন্তু ওখানকার। আমি তাকে নিয়ে এসে এখানে লাগিয়েছি বলে সে তার এখন গ্রোথটা ভালো হচ্ছে। অ্যালোভেরা বলো, চাঁদের আলোতে সালোক সংশ্লেষ। আমি বলেছি কি আলোর যতটা তীব্রতা সেই অনুযায়ী সালোক সংশ্লেষ সেই হারে হবে। তুমি যদি মনে করো চাঁদের আলোর তীব্রতা তো একেবারেই কম, তাহলে সেই আলোতে সালোক সংশ্লেষ একেবারে না হওয়ার মতোই হবে। বুঝতে পারলে কি বললাম? এবারে চলে আসবো আমরা সালোক সংশ্লেষ কটি ধাপে সম্পন্ন হয় বলেছি? 2টি ধাপে। কটি ধাপে বলো? তাহলে সালোক সংশ্লেষ কটি ধাপে হবে? ভালো করে দেখো, সালোক সংশ্লেষের ধাপ। সালোক সংশ্লেষ কটি ধাপে হবে? 2টি ধাপে। কি কি দেখো, 1 নম্বর ধাপকে আমরা বলবো আলোক দশা। কি বলবো? আলোক দশা। আর একটাকে বলবো আমরা আলোক নিরপেক্ষ দশা। কি বলছি? আলোক নিরপেক্ষ দশা। অনেক বইতে হয়তো লেখা থাকতে পারে অন্ধকার দশা, কিন্তু আমি এর ঘোর বিরোধী। কারণ অন্ধকার দশা মানে কিন্তু অন্ধকারে হয় না। বুঝতে পারলে কি বললাম? অন্ধকার দশা মানে রাত্রিবেলা হবে না, দিনের বেলাতেই হবে। তাহলে আমি অন্ধকার লিখবোটা কেন? না বোঝা গেল না কি বললাম? সেজন্য আমি আলোক নিরপেক্ষ দিয়েছি, কারণ ওই বিক্রিয়াটা দিনের বেলাতে হবে, কিন্তু ওই বিক্রিয়াটা হওয়ার জন্য কি লাগবে না? আলো লাগবে না। তা বলে অন্ধকার বলে দেবো? বুঝতে পারলে? অনেক বইতে অন্ধকার দশা দেওয়া থাকবে। অন্ধকার দশা মানে ওটাই আলোক নিরপেক্ষ দশা। না বোঝা গেল না? এবারে প্রশ্ন হচ্ছে স্যার আলোক নিরপেক্ষ দশা আর আলোক দশা কোথায় ঘটবে? দেখো লক্ষ্য করে, আমি এক্ষুনি ছবি এঁকেছিলাম ক্লোরোপ্লাস্টের ছবি এঁকেছিলাম না? তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কে থাকবে বলেছিলাম? গ্রানা। কে থাকবে? তাহলে এইগুলোকে আমরা কি বলছি? গ্রানা। তাহলে এই যে গ্রানার এক একটাকে কি বলছি আমরা? থাইলাকয়েড। তাহলে বলো থাইলাকয়েডের মধ্যে কে ছিল?
ক্লোরোফিল ছিল। তার মানে আলোক দশা কোথায় হবে? গ্রানাতে হবে। তাহলে এটার নাম গ্রানা, আর এখানে হবে আলোক দশা। না বুঝতে পারলে না? সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় হবে? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হবে। কোথায় হবে? তাহলে আলোক দশা কোথায় হবে? কেন হবে? গ্রানার থাইলাকয়েডে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল কি শোষণ করে? আলোক শোষণ করে। সেই জন্য তাহলে আলোক দশা কোথায় হবে? গ্রানাতেই হবে অবভিয়াসলি। এরপরে গ্রানার পরে যে অংশটা পড়ে রয়েছে তরল উপাদানটা, তার নাম হচ্ছে স্ট্রোমা। এর নাম কি? স্ট্রোমা বা ধাত্র। কি বলছি? আর এই ধাত্রতে কে হবে? আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা। তাহলে আমাকে ক্লিয়ার করে বলো, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় হবে আর অন্ধকার দশা কোথায় হবে? আলোক দশা। এইখানে ভুল হয়ে গেল। কোথায় গ্রানা কোথায় থাকে? রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে? তাহলে তুমি বলতে হবে তো যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হবে আলোক দশা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হবে অন্ধকার দশা। বুঝা গেল? ক্লিয়ার হলো? ওকে, তাহলে এবারে আমরা আলোক দশায় যাই। এইবারে দেখবো আলোক দশাতে কি কি ধাপ গুলো আছে। আলোক দশা কিন্তু খুব মারাত্মক একটা জটিল ধাপ। বুঝতে পারলে? মন দিয়ে শোনো কতগুলো ধাপে সম্পন্ন হচ্ছে। তাহলে আলোক দশায় চলে যাও। দেখো আলোক দশাতে কি কি ঘটছে। আমি আলোক নিরপেক্ষটা এখন মুছে দিলাম, আলোক দশাতে চলে যাচ্ছি। আলোক দশাতে কি হবে ভালো করে দেখো। প্রথম কথা বলি, একেবারে ফার্স্টে আমি বলবো ক্লোরোফিল সক্রিয় হবে। কি হবে? ভালো করে দেখো, ক্লোরোফিল সক্রিয়করণ। কি বলছি? ক্লোরোফিল সক্রিয়করণ। ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা বলো, আমাকে এখনই বলো, সূর্যালোককে কে গ্রহণ করবে? ক্লোরোফিল গ্রহণ করবে। ক্লোরোফিল কোথায় থাকে বলেছিলাম? ক্লোরোফিল কোথায় থাকে বলেছিলাম? গ্রানার থাইলাকয়েডের মধ্যে ছিল বলেছিলাম। এবং বলেছিলাম এটা ক্লোরোফিল গুলো কি তৈরি করে বলেছিলাম? ফটো সিস্টেম তৈরি করে বলেছিলাম। তার মানে তোমাকে মনে রাখতে হবে ফটো সিস্টেম এখানে সক্রিয় হবে। কি সক্রিয় হবে? ফটো সিস্টেম। তাহলে প্রথমেই ক্লোরোফিল সক্রিয়করণের ক্ষেত্রে একটু মন দিয়ে দেখো, প্রথমে কোন ফটো সিস্টেম সক্রিয় হবে বলেছিলাম? PS2 সক্রিয় হলো। ভালো করে দেখো, PS2 কিন্তু সক্রিয় হবে। কি নিয়ে সক্রিয় হবে? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিয়ে সক্রিয় হবে। সক্রিয় হওয়ার মানেটা কি বলো তো? তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, কোন পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে উত্তেজিত হয়। এখানে ঠিক একই ঘটনা ঘটবে। অর্থাৎ ক্লোরোফিল সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে আমার এই PS2 ইলেকট্রন অর্থাৎ ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। ইলেকট্রন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানকার PS2 ক্লোরোফিল কিন্তু পাগল হয়ে গেল, মানে উত্তেজিত হয়ে গেল। এত উত্তেজিত হয়ে গেল তাকে শান্ত করতে হবে। না বোঝা গেল না? ইলেকট্রন বেরিয়ে চলে গেছে মানে উত্তেজিত হয়েছে। একেই বলা হচ্ছে কি ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিল সক্রিয় হলো। কে সক্রিয় হলো? না বোঝা গেল না কি বললাম? এইবারে মন দিয়ে শোনো, এই PS2 কে শান্ত করার জন্য কে ভাঙবে? জল। কে ভাঙবে? জল ভেঙে কি হবে? OH মাইনাস হবে, আর একটা প্রোডাক্ট তৈরি করবে H প্লাস। কি তৈরি করবে? কি কি তৈরি করবে? OH মাইনাস আর H প্লাস। বোঝা গেল? একে বলা হয় ফটোলাইসিস বা জলের বিশ্লেষণ হলো। কি হলো? তাহলে বলো, আমি 2 নম্বর স্টেপে কি লিখবো? জলের বিশ্লেষণ, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। কি লিখলাম? ফটোলাইসিস। এইবারে লক্ষ্য করো ফটোলাইসিসের লাভটা কি হবে। ভালো করে দেখো, এই যে OH মাইনাস দেখতে পাচ্ছিস, এই OH মাইনাস এ এবার ইলেকট্রন ত্যাগ করবে। কি ত্যাগ করবে? মাইনাসে যখন ইলেকট্রন আছে
সে ত্যাগ করে দিল, ত্যাগ করে কিসে রূপান্তরিত হলো? ভালো করে দেখো, OH মূলক কিসে পরিণত হলো? OH মূলক মানে থার্ড বন্ধনে, তৃতীয় বন্ধনে দিয়ে দিলাম, বুঝতে পারছো? এবারে চারটে OH মূলক, ভালো করে দেখো, চারটে OH মূলক, চারটে OH মূলক থেকে কি তৈরি হবে? না জল তৈরি হবে, এবং কি তৈরি হবে? না অক্সিজেন তৈরি হবে, 2 অণু অক্সিজেন তৈরি হবে, এবং কি তৈরি হবে? 2 অণু জল তৈরি হবে। তার মানে আমি যে সমীকরণ লিখেছিলাম জল আর অক্সিজেন তৈরি হচ্ছিল কোথা থেকে? এই যে বিক্রিয়া, দেখতে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো। তাহলে বলো এবার এখানে কি হচ্ছে, এই ফটোলাইসিসে কি হচ্ছে তুমি দেখো ভালো করে। ক্লোরোফিল উত্তেজিত হয়ে গেছিল PS2, তাকে শান্ত করার জন্য কে ভাঙলো? জল ভেঙে কি হলো? RH+, OH- ইলেকট্রন ত্যাগ করতে PS2 শান্ত হয়ে গেছে, কিন্তু OH- থেকে কি হয়েছে? OH মূলক হয়ে গেল। চারটে OH মূলক, ভালো করে দেখো, চারটে OH মূলক থেকে কি তৈরি হলো? 2 অণু জল আর 2 অণু কি তৈরি হলো? না বোঝা গেল না? বোঝাতে পারছি? এবারে চলে এসো, লক্ষ্য করো, এই ক্লোরোফিল সক্রিয়করণ কিন্তু এখনো শেষ হয়নি। ভালো করে মন দিয়ে শোনো, ক্লোরোফিলের সক্রিয়করণ কিন্তু এখনো শেষ হয়নি। PS2 তো সক্রিয় হয়েছিল, ইতিমধ্যে PS1 ও সক্রিয় হবে। কে সক্রিয় হবে? কেন PS2 পরে PS1 সক্রিয় হয়। এ কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য নিল? তাহলে এও একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তো, তাহলে এও এখন উত্তেজিত অবস্থায় আছে, কিন্তু এ কিন্তু শান্ত হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শুনো, এ কিন্তু শান্ত হয়ে গেছে, মানে PS2 শান্ত, PS1 ইতিমধ্যে এবারে সক্রিয় হলো, তার মাঝখানে জল ভেঙে গেল। বোঝা গেল? জল ভেঙে গেছে। 3 নম্বর স্টেপ কি হবে? এই যে ইলেকট্রনটা বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে কোথায় এলো? PS1 এ চলে এলো। তাহলে PS1 ও শান্ত। কি এইবারে দেখো, যখন এই ইলেকট্রনটা আসছে বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে, তখন এখানে তৈরি হবে 1 অণু ADP থেকে 1 অণু ATP। তুমি প্রশ্ন করবে এটা কি জিনিস স্যার? ADP কি? পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। কি বললাম? আর ATP মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মন দিয়ে শোনো, ইলেকট্রন যখন আসছে তখন ও কিছু শক্তিকে বের করে দিচ্ছে, মানে মুক্ত করছে, আর ওই শক্তিকে কোথায় জমা হচ্ছে? ATPর মধ্যে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? কেন জমা হচ্ছে? পরবর্তীকালে ওটাকে খরচ করবে। আমরা যদি টাকা পয়সা ইনকাম করি কোথায় রাখি? মানি ব্যাগে রাখি। কেন? পরবর্তীকালে ওখান থেকেই বের করে আমি দেবো। ঠিক ATPটা সেই মানি ব্যাগ। কি জমা হচ্ছে এখানে? আমরা মানি ব্যাগ বলছি, ওটাকে বলবো এনার্জি ব্যাগ, কারণ ওখানে এনার্জি জমা হচ্ছে, মানে শক্তি জমা হচ্ছে। সেজন্য ATP কে বলা হয় এনার্জি ব্যাগ বা এনার্জি কারেন্সি বা এনার্জি কয়েন। শক্তি মুদ্রাও বলতে পারি, শক্তি টাকাও বলতে পারি, কারেন্সি মানে টাকা, নোট, বা আমরা বলতে পারি এনার্জি ব্যাগও বলতে পারি। প্রশ্ন করবি কেন স্যার? না এখানে যে দেখো ADP মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট ছিল, মাঝখানে একটা বন্ধনী ছিল, কিন্তু ট্রাইফসফেট মানে দুটো বন্ধনী চলে এলো। যত বন্ধনী তৈরি হবে তত শক্তি জমা হবে, আর যত বন্ধনী ভাঙবে শক্তি বেরিয়ে যাবে। তাহলে বলো এবারে, ADPর মধ্যে শক্তি জমা হওয়ার ফলে ATP হলো, আবার ATP যখন শক্তি দিয়ে দিবে সে কি হয়ে যাবে? ADP হয়ে যাবে। না বোঝা গেল না কি বললাম? ওকে, তার মানে দেখো লক্ষ্য করে, আমি এখানে 1 অণু ATP তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এইবারে প্রশ্ন হচ্ছে, তাহলে এই ATP তৈরি হওয়ার ঘটনাকে কি বলে জানো? ATP ঘটনাকে বলা হয় ফসফোরাইলেশন। কি বলবো? ফসফোরাইলেশন। কি বলছি? তাহলে ADP থেকে ATP তৈরিকে কি বলবো? ফসফোরাইলেশন। আর এটা কার উপস্থিতি হচ্ছে? আলোর উপস্থিতি হচ্ছে। সেই জন্য আমরা জাস্ট যোগ করব ফটো। কি যোগ করব? ফটো মানে আলো, তাহলে আমরা লিখবো ফটো ফসফোরাইলেশন। কি লিখবো? না বোঝা গেল না? আলোর উপস্থিতিতে ADP থেকে ATP তৈরি হওয়াকে কি বলবো আমরা? ফটো ফসফোরাইলেশন। ক্লিয়ার হয়েছে কি হয়নি আমাকে বলো?
হয়েছে? তাহলে আমরা কটা স্টেপ দেখলাম? 3টে। লাস্ট স্টেপে দেখবো এবারে এই যে ইলেকট্রনটা চলে গেছে না, এই ইলেকট্রনটাকে কে নেবে? এই ইলেকট্রনটাকে নেবে লাস্ট ইলেকট্রন গ্রাহক, তার নাম NADP। তার নাম কি? NADP প্রণাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বিশাল বড় একটা যৌগ, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নোটসে লেখা আছে, দেখে নেবে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবারে চলে এসো, আচ্ছা বলো তো এই NADP যদি ইলেকট্রনটাকে নেয় সে কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? বলো ভালো করে দেখো। তাহলে NADP মাইনাস হলো, দেখো মন দিয়ে, NADP ইলেকট্রন গ্রহণ করার পরে সে নেগেটিভ চার্জ হয়ে গেল, মানে মাইনাস। আচ্ছা বলো তো আর কে পড়ে আছে এখানে? হাইড্রোজেন পড়ে আছে। এই হাইড্রোজেনটাকে সে এবারে ইউজ করবে। এই হাইড্রোজেনটাকে দেখো লক্ষ্য করে, এই হাইড্রোজেনটা এবারে NADP এর সঙ্গে যুক্ত হলো। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে NADPH। তাহলে প্রোডাক্টটার নাম কি হলো? NADPH। না বোঝা গেল না? তাহলে আমরা 4 নম্বর স্টেপে কি লিখবো? NADPH উৎপাদন। কি লিখবো? NADPH উৎপাদন। তাহলে এই 4টি ধাপ আমাদেরকে মনে রাখতে হবে। এই 4টি ধাপ লিখে দেবো। তাহলে তাহলে এটা দেখো লক্ষ্য করে। আচ্ছা বলো তো NADP হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে কি বলবো ঘটনাটাকে? জারণ বলবো না বিজারণ বলবো? বিজারণ বলবো। হাইড্রোজেন যৌগ মানে কি বলবো? বিজারণ। তাহলে এখানে NADP বিজারিত হলো, বিজারিত হয়ে কি তৈরি করলো? NADPH তৈরি করলো। তখন তার ফুল ফর্ম কি বলবো? দেখো একেবারে খুব সিম্পল। NADP প্রণাম কি ছিল? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এখানে শুধু একটা কথা যোগ করবো, বিজারিত। কি যোগ করবো? তাহলে কি হলো? বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কি বোঝা গেল? এবারে আমাকে তুমি বলো আলোক দশাতে কি কি তৈরি হয়েছে বলো তো ভাই আমাকে। বলো আলোক দশাতে কি কি তৈরি হয়েছে আমাকে বলো। আলোক দশাতে কি কি তৈরি হলো? ভালো করে শোনো। ATP তৈরি হলো, NADPH তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, জল তৈরি হলো। তাহলে আলোক দশাতে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হলো। কি কি তৈরি হলো বললাম? ATP, NADPH, জল, অক্সিজেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবারে চলে আসো। দেখো প্রশ্ন হচ্ছে, এটা তো হবে, এটা হচ্ছে। আচ্ছা তুই দেখ, লক্ষ্য কর, এটাকে তুমি একটু কেমন লাগছে দেখতে বলো তো? ঘুরিয়ে দাও, কেমন লাগবে দেখতে? জেড লাগবে না? সেজন্য একে বলা হয় কি জানো? জেট স্কিম। কি বলা হয়? এটা একটা হতে পারে, আরো একটা জিনিস হতে পারে। এইখানে লক্ষ্য করো, এইভাবে ঘটনাটা ঘটতে পারে, অথবা PS1 নিজে নিজে সক্রিয় হয়ে কাজ করতে পারে। কেমন কাজ করবে? এই যে PS1, এই PS1 এর সঙ্গে সঙ্গে PS1 কিন্তু নিজে নিজেও কাজ করতে পারে। সেই ঘটনাটা বলছি দেখো। PS1 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে নিয়ে এ নিজে নিজে সক্রিয় হয়ে সেই ইলেকট্রনটাকে বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত করে আবার নিজের মধ্যে নিয়ে আসতে পারে। এবং সেখানেও ATP তৈরি হয়। সেখানে 2 অণু ATP তৈরি হয়। ক অণু? 2 অণু। ভালো করে লক্ষ্য করো, সেখানে 2 অণু ATP তৈরি হয়। তার মানে তুমি লক্ষ্য করো, এই যে ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন কভাবে হতে পারে? একবার এইভাবে হতে পারে, আবার একবার এইভাবে হতে পারে। তাহলে বলো তো এটা চক্রাকারে হচ্ছে, তাহলে এটাকে বলো চক্রাকার ফটোফসফোরাইলেশন। এটা কিন্তু চক্রে হচ্ছে না, তাহলে এটা অচক্রাকার ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে এটাকে বলবো সাইক্লিক, এটাকে বলবো নন সাইক্লিক। মানে চক্রাকার ইংরেজি নাম হচ্ছে সাইক্লিক, আর অচক্রাকার কি বলবো? নন সাইক্লিক। কি বোঝা গেল? এইবারে বলো কি কি উৎপন্ন হচ্ছে, করা উৎপন্ন হচ্ছে। তাহলে যা উৎপন্ন হচ্ছিল ঠিকই আছে। ATP তৈরি হচ্ছিল, NADPH তৈরি হচ্ছিল, জল তৈরি হচ্ছিল, আর অক্সিজেন তৈরি হচ্ছিল।
এইবারে আরো দুটো এটিপি বেড়ে গেল, তাহলে বলো আলোক দশাতে কটা এটিপি তৈরি হবে? আগে একটা, এই যে অচক্রাকারে একটা, চক্রাকারে দুটো, তাহলে কটা হলো? তিনটে, তাই তো? এনএডিপিএইচ কটা? একটা, এটা মনে রাখতে হবে। এনএডিপিএইচ কটা আর এটিপি কটা? তিনটে। ক্লিয়ার হলো কি হলো না? হয়েছে? তাহলে আলোক দশা মোটামুটি বোঝা গেল।